আমাদের সমাজে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানান ধরনের অপরাধ। ঘটে যাওয়া এসব অনিয়ম আর অপরাধের সবটুকু খবর কি আপনি, আমি বা আমরা জানতে পারি? অন্ধকারে থেকে যাওয়া সেসব অনিয়মের খবরগুলো নিয়েই আমরা সাজিয়েছি আমাদের সাপ্তাহিক আয়োজন ক্রাইম সিন। অবৈধ ছোট অস্ত্র এখন দুর্বৃত্তদের হাতের নাগালে। এই অস্ত্র কেনাবেচার সাথে জড়িয়ে পড়ছে বেশ কয়েকটি চক্র। ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার, প্রতিপক্ষকে দমন ইত্যাদি বিভিন্ন কাজে এই অস্ত্রের ব্যবহার করছে অপরাধীরা। আবার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে এই অস্ত্রের ব্যবহার আরো বেড়ে যায়। এ সময় পেশাদার অপরাধীরা চড়া দামে অস্ত্র কিনে তা ভাড়া দিয়ে থাকে। যুবলীগ নেতা মিল্কি হত্যা মিশনে ছোট অস্ত্র ব্যবহার করেছিল তার প্রতিপক্ষ আরেক যুবলীগ নেতা তারেক। 2013 সালের 30 জুলাই রাতে গুলশানের শপার্স ওয়ার্ল্ড থেকে বের হবার পথে মিল্কির ওপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মারা যান মিল্কি। সেই ঘটনা মানুষ এখনও ভুলে যায়নি। তবে মিল্কি হত্যার নেপথ্য নায়কদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এস্টাবলিশ করার জন্য যে সাক্ষী প্রমাণগুলো প্রয়োজন এগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি, এগুলো আমরা খুঁজছি। মিল্কির মতোই আরেক ব্যবসায়ীকে জীবন দিতে হয়েছে গত 14 ডিসেম্বর। ওই দিন দুপুরে রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ের বাসিন্দা আফজাল হোসেন সাত্তার বাসা থেকে বের হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় মোটর সাইকেলে করে 4 অস্ত্রধারী সন্ত্রাসী আফজাল হোসেনকে গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথেই তিনি মারা যান। ভালো হয়ে গেছে ছেলে, ভালো হইতে দিব না। কিছু মানুষ আছে, আমি আওয়াজে পাইছি, আমি জলদি করে আমার ছেলে দৌড় দিছি। দৌড় দিয়ে গেছি দেখি কি না আমার ছেলের ওইখানে আমার দিকে আমার সব দিকে। পেশাদার ওই খুনিরা আফজালকে চিনত না। এক সোর্স তাকে দেখিয়ে দিলে তার ওপর গুলি চালানো হয়। খালি মাসুদে দেখাই দিচ্ছে, আঙুল দিয়ে উনি দেখাই দিল মাসুদে, তখনই গুলিটা করলো। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা তদন্ত শুরু করেছি, তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব। অস্ত্রধারীদের হাতে আফজাল খুন হয়েছেন নিজ বাসার সামনে। অন্যদিকে গত 1 জানুয়ারি রাজধানীর মতিঝিল হোটেলে দিনে দুপুরে খুন হন আব্দুল হামিদ নামে একজন চাকরিজীবী। হোটেল কক্ষে ঢুকে সন্ত্রাসীরা তাকে খুন করে সবার অগোচরে পালিয়ে যায়। রাজধানীর খিলগাঁও এলাকায় পেশাদার অপরাধীর সংখ্যা বাড়ছে। গত 25 ডিসেম্বর আমিরুল আর জসিম নামের 2 অপরাধীর কাছ থেকে হাতে নাতে গুলি ভর্তি পিস্তল উদ্ধার করে পুলিশ। একটা সোর্স থেকে খবর পাই যে এই এলাকার মধ্যে অবৈধ অস্ত্র নিয়ে 2টো ছেলে আসার কথা। তো পরবর্তীতে আমরা দেখার পরে এই জায়গায় আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি। তাদের একজনের কোমরে ছিল আপনার একটা পিস্তল, আর পিস্তলের মধ্যে ম্যাগাজিন ছিল, ম্যাগাজিনের মধ্যে 2 রাউন্ড গুলি ছিল। রাজনৈতিক হত্যা মিশনে অংশ নিতে পারে এমন অভিযোগে গত 1 জানুয়ারি রাজধানীর বাসাবো থেকে 3টি বিদেশি অস্ত্র ও 1000 রাউন্ড গুলিসহ সাইফুল্লাহ নামের এক যুবককে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। সাইফুল্লাহ খান সে দীর্ঘদিন ধরে একটা সন্ত্রাসী সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসাবে বিভিন্ন কন্ট্যাক্ট লিঙ্ক, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তারের কাজে ভাড়া খাটা, বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। ছোট অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী ও ভাড়াটে খুনিরা রাজধানী ঢাকাসহ সারা দেশেই প্রায় প্রতিনিয়ত কাউকে না কাউকে আক্রমণ করে। কেউ প্রাণে রক্ষা পায়, কেউ মারা যায়। ছোট অস্ত্র ব্যবহার করে একজন অপরাধী নিরাপদে পালিয়ে যেতে পারে বলে অপরাধ জগতে এ ধরনের অস্ত্রের ব্যবহার বেশি। নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় এবং বাধাহীনভাবে অল্প সময়ে কোনো ক্রাইম সংগঠন করতে চায় এবং নিশ্চিতভাবে ক্রাইমটা যাতে করতে পারে তারা, সেটা এনশিওর করার জন্য তারা সাধারণত ব্র্যান্ডেড আর্মস ইউজ করে থাকে। কর্মকর্তারা বলেন, ব্রাজিলের তৈরি ব্র্যান্ডেড অস্ত্র তাওরাস, জার্মানির ওয়ালথার, ইতালির পেট্রো ভ্যারেটা, চেকোস্লোভাকিয়ার সিজেড এবং ইংল্যান্ডের তৈরি ওয়েবলি স্কট রিভলভার অপরাধ জগতে বেশি ব্যবহৃত হচ্ছে। ক্রাইম সিন টিমের সাথে কথা হয় একজন পেশাদার অপরাধীরা চুক্তিভিত্তিক অপরাধে এ ধরনের অস্ত্র ব্যবহার করে বলেও জানায় সে। আমরা ওই মেশিনগুলো ভাড়া নিই প্রতিদিন 10,000 টাকা করে, ঠিক আছে। 3টা আনলে 30,000 টাকা দিই, ঠিক আছে। একটা গুলি পিছে 500 টাকা করে দিই, ঠিক আছে। যত গুলি খরচ হইব 500 টাকা করে নিই। আমাদেরকে একজন বলতেছে যে মাইরা ফেলাইলে তোরা প্রতি মাসে 20 লাখ করে টাকা মারতে নিই। আপনাদের নিতেছেন 50 লাখ, ঠিক আছে। আমাদেরকে গেলাম দিতেছেন 20 লাখ। তো আমরা মনে হয় 20 লাখ টাকা, ঠিক আছে।
গোয়েন্দা পুলিশের খাতায় রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের অস্ত্রবাজদের তালিকা আছে। তবে তালিকাভুক্তি অস্ত্রবাজরা মাঝে মধ্যে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে আবার খুন খারাপিতে লিপ্ত হয় বলে অভিযোগ। এলাকাভিত্তিক পেশাদার অপরাধী গ্রুপ বিদেশি ব্র্যান্ডের অস্ত্র বেচাকেনার সাথে যুক্ত থেকে অস্ত্র মজুদও করে থাকে বলে জানালেন এই গোয়েন্দা কর্মকর্তা। এলাকা ভিত্তিক যে মাস্তান গ্রুপ রয়েছে সেটা বিভিন্ন অঞ্চলের আলাদা আলাদা, একই এলাকায় একাধিক গ্রুপও থাকতে পারে। তারাই সাধারণত বেশি অস্ত্র ক্রয় করে থাকে এবং মজুদ করে থাকে। তিনি আরও জানান, দেশে লেদ মেশিনে তৈরি অস্ত্র অপরাধ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। সংগঠিত হওয়ার পরে ক্রিমিনালকে ধরার পরে যে অস্ত্রগুলো আমরা উদ্ধার করি সেগুলোর অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে অ্যারাউন্ড 70 to 80% ক্ষেত্রেই দেখা যায় যে লেদে তৈরি কিছু ফায়ারআর্মস। দেশে ছোট অস্ত্রের ব্যবহার বেড়েছে, র্যাবের এই কর্মকর্তার বক্তব্য থেকেই ধারণা পাওয়া যায়। 14টা ব্যাটালিয়নের থেকে অ্যাটলিস্ট একদিন একটা ব্যাটালিয়নের উদ্ধার হচ্ছে এরকম অস্ত্র এবং ক্ষুদ্র অস্ত্র এবং গোলাবারুদ। সীমান্ত পাড়ি দিয়ে আসছে ছোট অস্ত্র। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা এসব অস্ত্র নিয়ে চুক্তিভিত্তিক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তাদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অস্ত্রের যে সংস্থান, অস্ত্রের যে সোর্স, অস্ত্র ক্যারি করার যে রুট পথটা, এটাকে বন্ধ করার জন্য কিন্তু আমরা সবসময় সক্রিয় থাকি। অস্ত্র আমদানিকারক ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার স্বার্থে অস্ত্রের বৈধ লাইসেন্স বাড়ানো দরকার। আমাদের বিজনেসটা শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতে ইট ইজ সো ডিফারেন্ট যে এটা কোনো লাইসেন্স ছাড়া আমরা কারোর সাথে ডিল করতে পারি না, কোনো ব্যাপারে না, কোনো সাহায্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইউ ডোন্ট হ্যাভ এ লাইসেন্স। দিনে দিনে ছোট অস্ত্রের অবৈধ ব্যবহার যেভাবে বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণে আনতে না পারলে নাগরিক জীবনে নিরাপত্তার ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ক্রাইম সিনে এবার বিরতি, আর বিরতির পর এসে জানাবো অপরাধের আরো খবর। আমন্ত্রণ আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষক নামের কলঙ্ক পরিমলের কথা আপনাদের সবারই হয়তো মনে আছে, কিন্তু এবার আপনাদের জানাবো এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কথা যার বিরুদ্ধে জোরপূর্বক দৈহিক সম্পর্কের অভিযোগ করেছে তারই এক সহযোগী জুনিয়র চিকিৎসক। এই সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় চার্জশিট দেওয়ার পরও চাকুরি ক্ষেত্রে তার শাস্তি না দিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ডাক্তার মাসুদ ইকবাল প্রতারণার ফাঁদে ফেলে দিনের পর দিন তারই এক জুনিয়র নারী চিকিৎসককে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। সে রিসার্চের কথা বলে বিভিন্ন কাগজে আমার সাইন নাই, যেগুলো নোটারাইজ করে দেশে বাইরে পাঠাতে হবে, তুমি চলে যাচ্ছ, এভাবে আমি সাদা কাগজে অনেক অন্ধের মতোই সিগনেচার দিয়ে যাই। একের পর এক আমাকে ট্র্যাপে ফেলতেছে, আর সে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমার এক্স ওয়াইফ, আমি তো তাহলে তার সাথেই থাকতাম। প্রতারণার শিকার এই নারী চিকিৎসকের স্বামীর অভিযোগ, তাদের দীর্ঘদিনের সাজানো সংসারকে তছনছ করে দিয়েছেন 53 বছর বয়সী ডাক্তার মাসুদ। আমাকে ফোন করতো, আমার বাচ্চাদের ফোন করে আমাদের বিভিন্নভাবে ভয় দেখাতো, এবং আমি এই ব্যাপারটা নিয়ে তার বাবা মায়ের কাছে ফোন করি, তার মায়ের কাছে বিশেষ করে। উনি বলেন এখন তো অ্যাডাল্ট, তারা করতেই পারে, করলে করবে, এই কারণে আমার নিজেদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় কিডনি ইনস্টিটিউট হাসপাতালে কর্মরত অবস্থায় এই চিকিৎসককে তারই থিসিস মেন্টর ডাক্তার মাসুদ ইকবাল যে হয়রানি ও নির্যাতন করেছেন তার খোঁজ নিতে ক্রাইম সিন টিম ওই হাসপাতালে যায়। সেখানে যাওয়ার পর পাওয়া যায় অভিযোগের সত্যতা। শাড়ির আসল ধরে টান দিছে, মানে ম্যাডাম কি যেন কইছে, আগে মোবাইলের কথা কই, এটা তো আমি শুনিনি। ম্যাডাম মনে হয় যে রুমে থেকে বারাজাত লাইছিল, আর অমনি টান দিছে পরে ম্যাডাম খুব চেতে গেছে, চেতে যাওয়ার পরে গালাগালি দিছে। শুধু সরকারি কর্মস্থলেই নয়, এই চিকিৎসককে তার প্রাইভেট চেম্বারে গিয়েও নিয়মিত উত্ত্যক্ত করতেন ডাক্তার মাসুদ। আমাদের মোবাইলে ফোন দেয়, মাঝে মাঝে অন্যদের কণ্ঠ দিয়ে ম্যাডাম কখন আসবে, ম্যাডাম কোথায় আছে, মানে নানান বিরক্ত, মানে আমাদেরও যেসব নাম্বারে ফোন করে আমরা তো বুঝি কণ্ঠ, মানে আমাদের খুব বিরক্ত করে আর কি। যেদিন গাড়ি না নিয়ে আসতো আমরা সাথে নিয়ে দিয়ে আসতাম, বের হলেই দেখতাম 3জন 4জন মাসুদ ইকবালের লোকজন থাকতো। উনি প্রায় সময় ওনার ম্যাডামের কাছে রোগীর লোক পাঠাইতেন, রোগীর সাথে লোক পাঠাইতেন, পাঠিয়ে ম্যাডামকে বিভিন্ন তথ্য জানতো, ম্যাডাম কোথায় যাচ্ছে, কীভাবে কী করছে। এই নারী চিকিৎসক থিসিসের প্রয়োজনে গত বছর যখন কানাডায় অবস্থান করছিলেন, একই সময় ডাক্তার মাসুদ আমেরিকায় কনফারেন্সে অংশগ্রহণের কথা বলে 10 দিনের ছুটি নিয়ে বিদেশে যান।
কিন্তু তিনি কর্তৃপক্ষের কাছে মিথ্যা তথ্য দিয়ে সফর করেন কানাডায়। আমরা যখন কানাডাতে আবার চলে যাই 19 তারিখে, সে মিথ্যা ছুটি নিয়ে আবার মার্চের দিকে চলে আসে, আমেরিকার কথা বলে কানাডায় আসে এবং আমার হাজব্যান্ডের সাথে আমি যাতে 100 মিটারের মধ্যে না আসতে পারি সেই ধরনের একটা ব্যবস্থা করে। আমরা পরবর্তীতে পুলিশকে জানাই, কানাডা পুলিশেও তার এগেনস্টে ফাইল করা আছে। হয়রানির বিষয়টি জানানোর পর কর্তৃপক্ষ ডাক্তার মাসুদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিয়েছে জানতে চাওয়া হয় কিডনি হাসপাতালের এই কর্মকর্তার কাছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাক্তার মাসুদ ইকবাল জানান, আমার বিরুদ্ধে অন্যায় অভিযোগ করা হয়েছে এবং সেটা আদালতে আমি অবশ্যই তথ্য প্রমাণ সহই আমি আশা করি প্রমাণ করতে পারবো যে আমি নির্দোষ। মামলা করার পর এই নারী চিকিৎসকের জীবনে নেমে আসে আরও ভয়াবহ পরিণতি। ম্যাডামকে বারবার ফোনে হুমকি দিতে পরে ম্যাডামের ফোন কাইটা ম্যাডাম আমার ফোনে কল দিছিল। তখন সে আমাকে বলছে, আপনি কি ড্রাইভার সাহেব? আমি বলছি হ্যাঁ আমি ড্রাইভার সাহেব। বলছে আপনার ম্যাডামকে এখন আপনি কোর্টের দিকে নিয়ে আসেন, আর যদি না নিয়ে আসেন তাহলে আপনার সমস্যা হবে, ম্যাডামের বাচ্চা কিডন্যাপ হয়ে যাবে এবং ম্যাডামকে আপনারা বাসা পর্যন্ত যাইতে পারবেন না। কিন্তু ডাক্তার মাসুদ ইকবালকে আসামি করে মামলার চার্জশিট হওয়ার পর রহস্যজনকভাবে নারী নির্যাতন মামলার বাদীভুক্ত চিকিৎসককে ওএসডি করা হলেও আসামিকে দেয়া হয়েছে পদোন্নতি। করা হয় সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের চেয়ারম্যান। কিন্তু কেন? একদিনে তো সব কাগজই আসে, একদিনের সংক্রান্ত যা আছে সব কাগজই আসে। স্যার মানে মামলার চার্জশিট প্রকাশন হয় আমি জানি না, এটা আমার তাহলে তো কেন এরকম মামলার জন্য আমরা কেন ভাই? সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ আনা হলে তার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়ার বিধান আছে সে বিষয়টি জানালেন এই মানবাধিকার নেত্রী। যেহেতু সে অপরাধ মানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, সেই জন্য সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে সাসপেন্ড রাখা এটা আইনের বিধান আছে। এরপর যদি উনি নির্দোষ প্রমাণ করতে পারেন নিজেকে, তখন সেক্ষেত্রে যেভাবে তার আবার আইনের প্রক্রিয়া যা তাকে আসতে হয় উনি সেভাবে আসবেন। কর্তৃপক্ষের নিরপেক্ষ ভূমিকা এবং সঠিক আইন প্রয়োগই পারে সমাজ থেকে এ ধরনের ব্যাধি দূর করতে, যার মধ্য দিয়ে কর্মস্থলে নারী পুরুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষক শব্দটির সাথে সম্মান, ভক্তি, আস্থার অনেক সম্পর্ক রয়েছে। আর এই আস্থাকে পুঁজি করে বেশ কয়েকজন শিক্ষক রাজধানীর উত্তর আর দক্ষিণখানে একটি নাম সর্বস্ব সমবায় সমিতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। আর দরিদ্র কিছু পরিবার তাদের কষ্টার্জিত অর্থ এসব শিক্ষকের হাতে তুলে দিয়ে আজ পথে বসেছেন। রাজধানীর উত্তরা এবং দক্ষিণখান এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা গড়ে তুলেছেন আমানা সমবায় সমিতি। গত 10 বছরে এই সমিতির নামে অন্তত 700 গ্রাহকের কাছ থেকে প্রায় 37 কোটি টাকা গ্রহণ করা হয়। শুরুতে গ্রাহকদের প্রতি লাখে 2000 টাকা করে বার্ষিক সুদ দিলেও এখন তাদের জমাকৃত আসল টাকা পাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে। সব গ্রাহক ডাকাইছে, একবার ডাকায় 6 মাসের সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে 6 মাস গেছে আবার। আমরা যখন টাকা চাইছি তারপর থেকে আমাদের সাথে কোনো যোগাযোগও করে না। শিক্ষকদের বিশ্বাস করে অতিরিক্ত লাভের আশায় এই গ্রাহকরা টাকা বিনিয়োগ করে এখন আসল টাকা ফেরত পেতে বছরের পর বছর ধরে ঘুরছেন। 1 লাখ টাকায় 2000 টাকা দেওয়ার পরে প্রায় 1 বছর ধরে আর কোনো টাকা দিচ্ছে না। এই সমিতিতে টাকা জমা নেওয়ার সময় গ্রাহকদের বোঝানো হয়েছিল এটি ব্যাংকের মতোই একটি প্রতিষ্ঠান। ওনারা বলছে আমাদের কাছে যে এটা ব্যাংকের মতোই, ব্যাংকই এটা বলছে। সমিতির লোভনীয় অফারে প্রলুব্ধ হয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতারিত হয়েছেন। এই প্রতিষ্ঠানের অনেক ম্যানেজিং কমিটির মেম্বারদেরও টাকা সে আত্মসাৎ করেছে। ইভেন কি অনেক টিচারের টাকাও এখানে জমা আছে, তাদের টাকাও তারা পাচ্ছে না। আপনাদের কত টাকা? আমাদের 12 লক্ষ টাকা। রাজধানীর দক্ষিণখানে আমানা সমবায় সমিতির অফিসে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের গেটে ঝুলছে তালা। পরে মোল্লারটেক উদয়ন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে পাওয়া যায় সমিতির সভাপতি এটিএম বজলুর রশিদকে। তার কাছে জানতে চাওয়া হয় গ্রাহকরা তাদের আমানতের টাকা কবে এবং কিভাবে ফেরত পাবেন। 35 কোটির টাকা প্রায় 32 কোটির উপরে চলে গেছে ইনশাল্লাহ এইভাবে। আর এখনও কিছু সম্পত্তি আছে, এই সম্পত্তি আমরা অচিরেই 31 জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ সবগুলি শেষ করতে পারবো বলে আশা করতেছি। তবে তার বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণাদি দেখাতে পারেননি তিনি। বর্তমান কমিটির আগের 2টি কমিটিতে সম্পাদকের দায়িত্বে ছিলেন একই প্রতিষ্ঠানের শিক্ষক বজলুর করিম।
তার সময়ে সবচেয়ে বেশি আমানত সংগ্রহ করা হলেও তিনি নিজেকে কমিটির বাইরের লোক দাবি করে এ ব্যাপারে কথা বলতে বারণ করেন। মোল্লারটেক এলাকার ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সম্পর্কে কথা বলেন গভর্নিং বডির সদস্যরা। জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে কিসের টাকা পায়, তখন সে বললো আমি একটা আমানা মাল্টিপারপাস সোসাইটি করি, এই জায়গায় মানুষ আমাদের কাছে টাকা পায়। স্যার কত টাকা পায়? 30-35 কোটি টাকা পায়। তা আমরা তো স্টুডেন্টস, এত টাকা পায়, আপনি এই প্রতিষ্ঠানে আছে, আমরা তো আগে জানতাম না এগুলি। সার্বিকভাবে এটা বিচার বিশ্লেষণ করে যারা এটার পিছনে আছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বিষয়টি জানার পর আমানা সমিতির চেয়ারম্যানকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন বলে জানান স্কুলের গভর্নিং বডির এই সদস্য। ওনারা 3 মাস টাইম দিচ্ছে, এই 3 মাসের ভিতরে আপনার যে যা পাওনা দেন যদি ক্লিয়ার করতে না পারেন আপনি দয়া করে স্কুলে আসবেন। আলটিমেটামের অনেকটা সময় অতিবাহিত হলেও পাওনাদারদের টাকা পরিশোধ না করায় ক্ষোভ প্রকাশ করেন গভর্নিং বডির আরেক সদস্য। পাওনাদারদের সাথে সমস্যাটা না মিটাই তাহলে ওনাকে আমরা এই প্রিন্সিপাল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল থেকে বহিষ্কার করে দেওয়া, ওনার সব পদে ফিরে যাবে। আমানা সমবায় সমিতির সাবেক সেক্রেটারি ও শান্তমরিয়াম ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জহুরুল হক জানান, দুর্নীতির চিত্র দেখতে পেয়ে 2009 সালে সমিতির কার্যক্রম থেকে সরে আসেন তিনি। আমার যেটা মনে হয় যে কাজটা করছে এরা বিভিন্ন জায়গায় জমি কিনছিল এবং এই ভরসাতেই আমি কিছু ইনভেস্ট করছিলাম। পরবর্তীতে জমিতে দেখা গেছে যে জমি কিনছে হয়তো 1 কোটি টাকা দিয়ে, জমির দাম তো কমছে, হয়তো হয়ে গেছে 60 লাখ টাকা, আবার হয়তো কেনার সময় হয়তো কিছু খাইছে। সমবায় সমিতির সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেয়া কোটি কোটি টাকা ফেরত চায় আমানতকারীরা। ক্রাইম সিনে নিচ্ছি আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন ক্রাইম সিন। একদিন পরই বিয়ে, প্রস্তুত বাসর ঘরও। বিয়ের আগের রাতে চলছে গায়ে হলুদের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানেই বর সেলিম সহ 5 জনের ওপর অ্যাসিড হামলা। কেন এই দুটি প্রাণের মিলনে বাধা, আর কে এই অ্যাসিড হামলার নায়ক? সেলিম সরকারের গায়ে হলুদ অনুষ্ঠানের এই ছবি এখন কেবলই স্মৃতি। 31শে ডিসেম্বর ছিল গায়ে হলুদ, নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি বিয়ে। কিন্তু সেলিম পড়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শয্যায়, বার্ন ইউনিটে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাত্রে 12টার দিকে আমার গায়ে হলুদ প্রায় শেষ, মেহেদি পরানো শুরু। তো ওই সময় কিছু মৃত্যুরা আইসা জেনারেটর অফ করে এক সাইড থেকে কিছু অ্যাসিড নিক্ষেপ করে আমার উপর। ছেলের উপর এ ধরনের হামলার ঘটনায় মা দিশেহারা। শরীয়তপুর জেলার বেদরগঞ্জ উপজেলার কালামিয়াকান্দি গ্রামের ইদ্রিস আলী সরকারের ছেলে সেলিম সরকারের সাথে বিয়ে ঠিক হয়েছিল একই উপজেলার আনু সরকারকান্দি গ্রামের ফারুক বাড়ির মেয়ে তানজিলা আক্তার শিরোমণির। বিয়ের আগের রাতে সেলিমের গায়ে হলুদ অনুষ্ঠানে এসিড হামলা চালানো হলে বর সেলিম ছাড়াও মঞ্চে থাকা 5 বছরের শিশু সায়েম, রাবেয়া, গৃহবধূ শাহিনা আক্তার ও তহুরা বেগম আক্রান্ত হন। আমার হাতে লাগছে, এটা আমার দেখা, আর আমার অন্য জায়গায় লাগছে আমার শাড়ি, আমার মানে পরায় বাড়ির চাদর ছিল, সব আমার পুরা শেষ। হঠাৎ করে জেনারেটার অফ হয়ে গেল, চিৎকার করে উঠলাম ডাকাত ডাকাত, হাল্লা ছিলে পড়ে গেছে। ওই আমার মানে সেদিন ছোটো ওই নিচে মানে মাটিতে গড়া দিয়ে কইরা যে এসিড, আমরা বুঝতে পারি না যে এসিড আমি তো মনে করছি যে ডাকাত। কারা এমন জঘন্য ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে কথা বলেন সেলিমের ভাই। যারা মারছে তাদেরকে আমি চিনি, আমার সাথে তারা বিভিন্ন ভাবে মোবাইলে হুমকি ধমকি দিয়েছে। ওই মেয়েটাকে নাকি ওই ছেলে ভালোবাসতো সিফা, এই সূত্র ধরেই ছেলেরা হামলা। মেয়েদের বাড়িতে গিয়ে এবং মেয়ের বন্ধু বান্ধবদের যতটুকু জানতে পারছি যে মেয়ের সাথে সম্পর্ক ছিল না। বেদরগঞ্জ উপজেলার আনু সরকারকান্দি গ্রামের জাহাঙ্গীর মাস্টারের ছেলে সিফাত অনেকদিন ধরেই শিরোমণিকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ। এ ব্যাপারে কথা হয় সিফাতের মায়ের সাথে। আমি মা একটা মেয়েকে পছন্দ করতাম, আর ওই মেয়েটাও আমাকে পছন্দ করতো। এই এখন ওই মেয়েটার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, এখন যদি
তুই বেকার, তোর তো চাকরি বাকরি হয় না, এখন তো বিয়ের বয়স হয় না। এদিকে কনে শিরোমণির বাবার বাড়িতে গিয়ে দেখা গেছে সেখানেও তার গায়ে হলুদের অনুষ্ঠান ফাঁকা অবস্থায় পড়ে আছে। এসিড নিক্ষেপের ঘটনায় সিফাত সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন সেলিমের ভাই ইউনুস সরকার। সখীপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করছে। আসামি যেহেতু গ্রেপ্তার করেছি 2 জন এবং তাদেরকে রিমান্ডের আবেদন করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অন্যান্য আরও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এ ধরনের এসিড নিক্ষেপের বিষয়ে কথা বলেন ডিসেবিলিটির উপরে এবং অঙ্গহানির উপর ডিপেন্ড করে বা অন্যান্য যদি আরো ভয়াবহ হয় তাহলে কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত সিফাত সহ তার সহযোগীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন সবাই। আপনি আমি সচেতন হলেই সমাজ থেকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। প্রতি সপ্তাহেই আমরা আপনাদের জানিয়ে দিই এমন একজন ওয়ান্টেডের নাম যাকে খুঁজছে পুলিশ। আসামির নাম নাদিম, ঠিকানা লক্ষ্মীপুর গোড়াবাড়ি, জেলা মাদারীপুর, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি। রাজধানী ঢাকার বিভিন্ন থানায় 12টি মামলার আসামি নাদিম। যোগাযোগ করতে পারেন 01713733171 অথবা 01713398335 এই নম্বরে। যমুনা টেলিভিশন সব সময় আপনার পাশে আছে। অপরাধ আর অনিয়মের যে কোনো খবর আমাদেরকে জানাতে পারেন মুঠোফোন, ইমেইল বা SMS এর মাধ্যমে। এ পর্বে আপনাদের জানাবো একজন অ্যাসিড সন্ত্রাসীর বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেবেন আপনি। বাংলাদেশের যে কোনো জায়গায় অ্যাসিড সহিংসতা সংঘটিত হলে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হলো 01713010461 এই নাম্বারে। অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন 1999 সাল থেকে অদ্যাবধি অ্যাসিড সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, সামাজিক পুনর্বাসন ও আইনি সহায়তা দিয়ে আসছে। আপনার আশেপাশের ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয় নিঃসংকোচে প্রকাশ করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে ভিন্ন কোনো অপরাধের ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর মনে রাখবেন আপনার সচেতনতাই পারে আপনাকে নিরাপদে রাখতে। আর যমুনা টেলিভিশন সবসময় আপনারই সাথে আছে।